আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এবং এই ঘটনাটি অসম্ভব রকমের অদ্ভুত টাইপের একটি ঘটনা। চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে। কুমিল্লার এই ঘটনাটি বলার আগে বলতে চাই, এটা একটি গোরখোদকের ঘটনা আর কি। মানে উনি চাক্ষুষ প্রমাণ, বাকিদের কাছ থেকে আমি ঘটনাটা নিয়েছি যে খবর ঘুরেছে তার কাছ থেকে। আচ্ছা, তো সেই যেই জায়গার ঘটনা বলছি সেইখানে ওই বাড়ির একটি পারিবারিক গোরস্থান আছে। ওই গোরস্থানে খুব বেশি কবর দেওয়া না, এরকম এত বড় গোরস্থান না, কিন্তু ওইখানে মানুষ মারা গেলে এই শাহাবুদ্দিন নামের লোকটাই কবর খোরে নরমালি। তো তাকেই ডেকে না হয়, কিন্তু তার কারণ হচ্ছে তার কবর খোঁড়ার মানে কবর যে খুঁড়ে খুব সুন্দর করে খোঁড়ে আর কি। আচ্ছা, গ্রাম সাইডের মানুষ তো খোঁড়ে একটু ডিফারেন্ট ভাবে, তো তার খোঁড়াটা খুব সুন্দর হয়, সেজন্য তাকে সবসময় ডাকা হয় আর কি। তো ঘটনার দিন যেটি হয়েছে সেদিন 3 জন মানুষ মারা গিয়েছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। 3 জন মানুষ মারা গিয়েছিল। এর মধ্যে 2 জন ছিল হচ্ছে বয়স্ক, একজন মহিলা একজন পুরুষ, আরেকটি মেয়ে মারা গিয়েছিল 13 বছর বয়সের। তো সকাল 10টা নাগাদ একটা জানাজা হয়ে কবর হয়। তো ওই কবরস্থানের পাশেই মসজিদ, ওইখানকারই এলাকার মসজিদ। তো ওই মসজিদে জানাজা হয় রাত 10টায় কবর হয়, সকাল 10টায় কবর হয়। দুপুর বেলা জোহরের নামাজের পর একটা কবর হয় জানাজা হয়ে। আসরের ওয়াক্তে একটা লাশ আসে। গোরখোদক যে শাহাবুদ্দিন সাহেব উনি বসেছিলেন আর কি কবরের পাশে, প্রতিটা কবরই তার খোঁড়া আর কি। তো সে অপেক্ষা করতে থাকে, কবর লাশ আসে, কবর হয়ে যায়। আসরের ওয়াক্তে একটা লাশ আসে। ওই লাশটা যেটা বললাম একটু পরের গ্রামের একটা মেয়ের লাশ আর কি। এটা 13 বছরের মেয়ে। সকালবেলা বড়ই গাছে সুইসাইড করার অবস্থা, মানে ডেড বডিটা পাওয়া যায় আর কি। সুইসাইড করা ডেড বডি, গলা পেঁচিয়ে, ওড়নার মধ্যে গলা পেঁচিয়ে বড়ই গাছে সুইসাইড করে। তো মেয়েটা লাশ নিয়ে আসে। আসরের ওয়াক্তে নামাজ হয়। নামাজের পরে যখন লাশ কবর দেওয়ার জন্য গেট খুলে ভেতরে ঢুকে, এমন সময় এলাকার লোকজন সবাই চলে আসে। আচ্ছা, তো এলাকার লোকজন চলে আসে। এই আসলে ঘটনা বছর 1993 ঘটনা। তো এলাকার লোকজন আসার পরে বলে যে দূর থেকে তিনি দেখেন যে একটু ঝগড়াঝাকড়ি, একটু বাকবিতণ্ডা হচ্ছে। তো তিনি কাছে যান। কাছে যাওয়ার পরে শুনতে থাকেন যে ওই এলাকার লোকজন চায় না যে ওই মেয়েটার দাফন ওই কবরস্থানে হোক, এবং এই ঝগড়া, এই চিল্লাচিল্লি, মেয়েটার বাবার কান্না, আত্মীয় স্বজনরা সেই কান্না থামায়, আবার তর্কে জড়ায়। এরকম করতে করতে মাগরিবের নামাজ হয়ে যায় আর ঈশার নামাজ হয়ে যায়। আচ্ছা, তো শেষ পর্যন্ত যখন পারমিশন দেওয়া হয় যে ঠিক আছে তোমার মেয়ের কবরটা এখানে হোক, কারণ তারা চায় না যে কোনো আত্মহত্যা, তো ইসলামে লেখা না, ওই এলাকার লোকজনের কথা, আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা করলে একসেপ্টেড না, ওই গ্রামে একসেপ্টেড না। তারা এই জিনিসটা, ওই ফতোয়াটাই তখন পর্যন্ত আর কি, যে না ডেড বডি এখানে কবর দেওয়া যাবে, অন্য জায়গায় কবর দাও, নিজের জমিতে কবর দাও। এইরকম কথাবার্তা বলতে বলতে লাস্ট পর্যন্ত একটা কথায় উপনীত হয় যে ডেড বডিটার কবর দেওয়া হবে এখানে, কিন্তু এলাকার কোনো মানুষ ওই জানাজাতে শরিক হবে না। আচ্ছা, তো এলাকার কোনো মানুষ যেহেতু শরিক হয় নাই, তো আত্মীয় স্বজন সহ সব মিলে 7 জন মানুষ ছিল, ওই গোরখোদক এবং ওই ইমাম। তারা সবাই মিলে জানাজা দেয় হচ্ছে রাত 10টার দিকে। তো হারিকেনের আলোয়, রাসেল ভাই, অন্ধকার, ওই এলাকাটা অন্ধকার। তো হারিকেনের আলোয় যতটুকু দেখা যায়, তো লাশ উঠাতে যাবে এমন সময় সবার আগে খেয়াল করে মেয়ের ভাইয়ের। আচ্ছা, মেয়েটা খুব আদরের মেয়ে ছিল, যে 3টা বাঁধন, যে পায়ের মধ্যে কোমর একটা বাঁধ থাকে আর মাথায় একটা বাঁধন থাকে, একটা বাঁধনও নাই, মানে গিট নাই ডেড বডির মধ্যে। আচ্ছা, এখন সবাই কি প্রস্তুতা করে গিটটা সরাই দিল, কিন্তু গিটটা তখন পর্যন্ত ঈশার ওয়াক্তে ছিল। হঠাৎ করে গিটটা কোথায় গেল? একা একা। আর আশেপাশে রাসেল ভাই ধানি ক্ষেত, আশেপাশে জমি টমি আর মসজিদ, আর কিছু দূরে গ্রামের বাড়ি। আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে না। একদম গুমট অন্ধকার। আর 10টা সাড়ে 10টা বাজে, অন্ধকার একদম, আশেপাশে অন্ধকার, চাঁদের আলোটা পর্যন্ত, চাঁদও নেই আকাশে, একদম পুরো মানে ওই হারিকেনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে। তো তারা লাশ উঠাতে যায় কোনো মতে। তো লাশটা কবর করতে হবে, এখন গিট দেবে কোথায়? কারণ লাশটা তো গোসল করানো হয়েছে, আবার এখানে নতুন কিছু তো অ্যাড করবে না। তো তারা কাঁধ উঠাতে যায়, যে ওরা মানে ওনার ভাষায় যে ডেড বডিটাকে উঠাতে পারতেছিল না। পরে আমি মানে ওই গোরখোদক যে সাহায্য করে, তারপরে উঠাতে পারে না, এরকম খারাপ অবস্থা। তবে অনেক কষ্টে অনেক ওজন হয়ে যায়।
হঠাৎ করে এত ওজন হয়, কারণ যখন নিয়ে আসে তখন এত ওজন ছিল না, হঠাৎ করে এই লাশের ওজন হলো কিভাবে। তো লাশ কাঁধে করে নিয়ে ওই কবর পর যেখানে গর্ত করা আছে সেই জায়গা পর্যন্ত যায়। যাওয়ার সময় ওই এক পাশের মানে কাঠের তো লাশের খাটিয়াটা এক পাশটা সরিয়ে দেয়, সরানোর পরে যাতে ইজিলি ডেড বডিটা মাটিতে মানে কবরের ভিতরে ঢুকাতে পারে। ধরবে এমন সময় কবর মানে লাশ থেকে কেটে কান্না করছে। আপনার হাতের মধ্যে যদি কেউ থাকে সে কান্না করলে আপনি অবশ্যই বুঝবেন। এটার জন্য এক্সাম্পল দেওয়ার জন্য আমার আশেপাশে ঘর বাড়ি আছে এটা বলতে হবে না। আপনার হাতের কাছে হাত যে একজনকে ধরছেন সে কান্না করছে এবং সেই মানুষটা মৃত, আপনি কি এরকম ভাববেন? তো ওই গোরখোদক এবং সাথী ইমাম সাহেব যে ছিল তাড়াতাড়ি লাশ খবরটা তাড়াতাড়ি লাশ দাফন করে। এই জায়গাটা এখন খুবই ইনসিকিউর অবস্থায় আছে, তাড়াতাড়ি লাশটা দাফন করে। ইনসিকিউর না, কবরস্থান তো সবচেয়ে সিকিউর জায়গা, কিন্তু তারপরও তাদের ভয় হচ্ছিল যদি কোনো ধরনের মানে ডিফারেন্ট কিছু তারা দেখে ফেলে তখন জিনিসটা খারাপ হয়। তো তারা লাশ কবরে নামায় এবং মেয়ের বাবা আর লাশ ধরে কবরের মাটি মানে কবরে নামতে পারে না। তার সে কান্না করতে করতে একদম একাকার অবস্থা, একসার অবস্থা। তো মেয়ের ভাই এবং মেয়ের চাচা লাশ নিয়ে কবরে নাম। কবরে যখন শুয়ে দেয় তো আমরা মাঝে আমার মাথাটা একটু সরিয়ে দিই না, মানে খুলে দিই, এবার মুখটা পশ্চিম দিকে করে দিই। মুখটা যখন পশ্চিম দিকে করতে যায় তখন যে জিনিসটা সবচেয়ে বেশি মানে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে রাসেল ভাই মেয়েটার মুখটা কান্না করা অবস্থায় ছিল, কান্না করা ফেস। মেয়েটার ভাই করে মুখটা পশ্চিম দিকে করে দিচ্ছে যে নিজের ইচ্ছাবশত একটু দেখছে যে এই জিনিসটা দেখে ফেলে যে একটু আগে কান্না করছে এবং ওই 7 জনের সবাই শুনছে এবং মানে কান্না করছে, তো মানে বুঝা যাচ্ছে যে কেউ কান্না করছে ওই জায়গায়। তো দেখে যে মুখটা একটু অন্দরনত অবস্থা এবং পুরো চোখ দিয়ে পানি টল টল করে পড়েছে। সে তাড়াতাড়ি মুখটা বন্ধ করে মাথাটা মানে ওই করে যে গিট যেখানে ছিল সেই জায়গাটা ঢেকে দেয়, ঢেকে তাড়াতাড়ি বাঁশ দেন, আমাকে তাড়াতাড়ি বাঁশ দেন, চাটাই দেন তাড়াতাড়ি। তো বাঁশ যখনই দিতে যায় রাস্তা ভাই তখনই মাটি খসে পড়ে। আচ্ছা, যখনই বাঁশ দিতে যায় তখনই মাটি খসে পড়ে, যখনই বাঁশ দিতে যায় তখনই মাটি খসে পড়ে, বাঁশ দিতেই পারছে না। আর হঠাৎ করে শব্দ আসে, আব্বা আমাকে মাফ করে দেন। একদম নিজে শুনতে পাই। এই যে সবাই শুনছে এখানে, আব্বা আমাকে মাফ করে দেন। তখন বলে এই তাড়াতাড়ি চাটাইছে, তাড়াতাড়ি বাঁশ দে, যতটুক পারে বাঁশ দিয়ে। তারপরে বলে যে আমাকে উঠাই নেন। একটা পর্যায়ে বাঁশ দিতে পারছে না, চাটাইও দিতে পারছে না, কোনো মতো উপর ডেড বডির উপর দিয়ে বাঁশ দিয়ে এখন ওই গোরখতে বলছে আপনি মাটি দেন, তাড়াতাড়ি আপনি মাটি দেন। তো ওইখান থেকে কান্নার সাউন্ড এবং সাথে সাথে বলছে আব্বা আমাকে মাফ করে দেন, আব্বা আমাকে মাফ করে দেন। তখন ওই খালি মাটির জোরে জোরে টেনে টেনে মানে ওই যে গোরখোদক সে বলেছে আমি নিজে শুনছি আর মাটি টানছি, নিজে শুনছি মাটি টানছি, যত আমি মাটি টানি তো ওই চিৎকার করে বলতে থাকে আব্বা আমাকে মাফ করে দেন। কোনো মতে ওই যে আমরা যেমন কবর দেওয়ার পর খুব সুন্দর করে টিভি করে দিই ওরকম কিছু করার আর সময় হয় নাই, দোয়া করারও সময় হয় নাই। উনি সবাইকে নিয়ে ইমাম সাহেব সহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওই কালেমা শাহাদাত পড়তে পড়তে বেরিয়ে যায়। এবং বের হওয়ার সময় জিনিসটা সবচেয়ে বেশি দেখে যে ওই লাশ দেওয়ার বরাবর পিছনে 3টা শিয়াল দাঁড়িয়েছিল, গেটের ওই পাশে বেড়ার ওই পারে 3টা শিয়াল দাঁড়িয়েছিল এবং তারা যত দ্রুত পেরেছে ওখান থেকে বেরিয়ে গেছে। পরবর্তীতে যেটা জানা যায় যে আসলে এটা সুইসাইড ছিল না, মেয়েটা চিল ওর উপর ভর করেছিল, সামহাও ওভাবেই তিনি ওই মেয়েটা মারা যায়। ঘটনাটা ওই বাবা আমাকে ক্লিয়ার করে বলে না, এতটুকু বলেছে যে আমার মেয়েটাকে জিনে আসর করেছিল, আমার মেয়েটা সুইসাইড করেন। কিন্তু গ্রামবাসী জিনিসটা বুঝতে না পেরে এরকম ঝামেলা করলো আমার মেয়েটার লাশের। ওকে, চমৎকার একটা আবহাওয়া তৈরি হয়েছে ডক্টর আলিফ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। কোনো কথা হবে না, কারণ আমরা জানি যখনই বাবু ভাই আসছেন তখনই আপনারা অপেক্ষায় থাকেন কখন তাকে শুনবেন। চলে যাচ্ছি সরাসরি আমাদের বাবু ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসুল ভাই। সোহেল ভাইয়ের কাহিনী, উনি ওনার বিয়ে হয় আর কি আমাদের মোহাম্মদপুর এলাকায়, একটা জায়গায়, মোহাম্মদপুরের কোন একটা অঞ্চলে। তো উনি যখন বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে যান, উনি ওখানে জানতে পারেন যে ওনার শ্বশুর বাড়িতে নাকি অনেক রকমের ভৌতিক জিনিসপত্র হয় এবং সন্ধ্যার পর পর, এটা অনেক আগের কাহিনী অবশ্য, ধরেন আমি তখন খুবই ছোট, শেষ মকার কাহিনী। তো বলতেছে যে ওখানে নাকি প্রায় অনেক উল্টাপাল্টা জিনিস হয় এবং ওরা ওই বাসার মানুষজন এই কারণে রাতে তাড়াতাড়ি আপনার খেয়ে ঘুমিয়ে পড়েন এবং গেট টেট লাগিয়ে যান এবং ওই বাসার মূল যারা সদস্য আর কি তারা ওই একটা রুমের থেকে বের হয়ে কোথাও যান না, এরকম একটা ব্যাপার। তো ওনার শ্বশুর তখন ঢাকার বাইরে ছিলেন, মানে উনি শ্বশুর এখানে থাকতেন না, ঢাকার বাইরে ছিলেন ব্যবসার কাজে। তো উনি যাওয়ার পর ওনাকে একটা রুমে থাকতে দেওয়া হয়।
উনি আর ওনার ওয়াইফ ওনারা থাকেন একটা রুমে, আর ওনার শ্বশুরের বাড়ির অন্যরাও থাকে হচ্ছে আরেকটা রুম। মাঝখানে বেশ খোলা আর কি, মাঝখানের অংশটা যেটা নাকি ওই পুরোনো আমলের বাড়িগুলোতে এরকম ব্যাপার ছিল আর কি, এখানে মোহাম্মদপুর এলাকায় এই মাঝখানে একটা খোলা উঠানের মতো থাকতো, আর রুমগুলো আশেপাশে। তো যাই হোক, তো ওরকম একটা ইসে উনি রাত্রেবেলা ঘুমায় থাকেন আর কি। তো ঘুমিয়ে গেছেন বেশ, তখন রাত মনে করেন 1টার মতো বাজে। এরকম সময় উনি শুনছেন যে ওনাদের গেট নক হচ্ছে বাসা, টক 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 করে। ওই যেই রুমে উনি ঘুমিয়েছেন সেই রুমের বাইরের দিকে, মানে এখান দিয়ে ঢোকার পরে তো টক টক করে নক করছে। তো কেউ সারা শব্দ করছে না, ওনার ওয়াইফ ঘুমিয়ে আছে এবং ওই মহিলারা যারা আছে ওনার শাশুড়ি অ্যান্ড আদার্স তারাও কোনো শব্দ করছে না অন্য রুম থেকে। তো উনি জিজ্ঞেস করে কে, তো ওখান থেকে বলতেছে আমি খোলো যে বলছে এটা ওনার শ্বশুরের গলা, উনি স্পষ্ট শুনছে। উনি ফার্স্টে মনে করে বসে নর্মালি, ওনার কিন্তু ভৌতিক চিন্তা ভাবনা মাথায় নেই। তো সোহেল ভাই উঠে যান, উঠে ওখানে আস্তে আস্তে হেঁটে, রুমের মধ্যে অন্ধকার, উনি বাতির সুইচটাও পান না, উনি হেঁটে দরজার কাছে যান। হ্যাঁ, যে বলে যে কে আব্বা, হ্যাঁ। তো ওনার কাছে মনে হয় ঠিক ওনার কানের কাছে কেউ এসে বলে তোর বাপ, জাস্ট লাইক দ্যাট। এবং জিনিসটা হচ্ছে মানে মানুষ দুষ্টমি বা মানে ফাইজলামি করে বলে না মানুষকে, ইটস লাইক দ্যাট। হ্যাঁ, এবং ওই তোর বাপ যে বলে, উনি স্পষ্ট একটা বাতাসের পান, যে ভাইব পান, যে ওনার কানের কাছে গেছে। উনি তখনই থরথর করে কেঁপে উঠেন ব্যাপারটাতে, যে ভয় পেয়ে যান যে হোয়াট ইজ দিস। হ্যাঁ, তারপরে দেখেন ওনার সামনে যে দরজাটা ছিল, ধাম ধাম করে কেউ মানে জোরে, মানে লাথি মারলে যেরকম সেরকম দুইটাই। এবং উনি মানে প্রচন্ড ভয় পেয়ে লাফ দিয়ে ঘরের মধ্যে চলে আসেন। এসে উনি বিছনার মধ্যে পড়ে মানে থরথর করে কাঁপতে থাকেন এবং বেশ কিছুক্ষণ ধরে ওখানে দরজার মধ্যে ধূপ ধাপ লাথি পড়ে কতগুলা, এবং চুপ হয়ে যায়, মানে এরপর নিরাপত্তায়। তো উনি চিন্তা করতেছে যে কিভাবে এখানে কি হলো, এটা কি ওনার সাথে কেউ দুষ্টমি করছে, উনি বাসায় নতুন জামাই আসছে বলে। অবশ্যই ওনার শ্বশুরের গলা নিয়ে এরকম কেউ আসবে না, ওনার শ্বশুর এই কাজটা করতে যাবে না, ওনার শালারাও অনেক ছোট, তাদেরও এরকম গলা নেই। সো কে আসতে পারে, এই পাড়ার কেউ। তখন উনি চিন্তা করে উনি আবার আস্তে করে উঠে উনি হেঁটে হেঁটে যান যে রুমের বাইরের থেকে ওই যে রুমের জানলা দিয়ে দেখা যায় মেইন গেটটার দিকে তাক। উনি তাকায় দেখে মেইন গেটটা মানে আলো খুব একটা নাই, দূরে রাস্তার আলোতে দেখা যাচ্ছে যে মেইন গেটের মধ্যে বড় তালা লাগানো, লোহার গেট, মানে ওই যে লোহার করা যে গেটগুলো, ওগুলোর মধ্যে বড় তালা লাগানো। সো দ্যাটস মিন বাইরের থেকে কেউ এখানে ঢুকে নাই, ঢুকে এসে করে নাই, এবং লোহার দরজা খোলা বা শিকল খোলারও কোনো শব্দ উনি পায়নি। ওইটা থেকে ওনার আবার একটা গুজবাম্প হয়। হ্যাঁ, এবং উনি আস্তে আস্তে এসে আবার রুমের মধ্যে শুয়ে থাকে। তো এক সময় মনে করেন যে সময় পার হতে থাকে, কিছুক্ষণ পর ওনার ঘুম এসে যায়। তো উনি একটা সময় মানে ঘুমে, মানে ঠিক ভোরের আগে দিয়ে ওনার মানে হি হ্যাজ টু অ্যাটেন্ড টু দ্য কল অফ নেচার, বাথরুমে যেতে চান, ঘুম ভেঙে যায় ওনার। তো উনি উঠে, তো উনি ওঠার পর কিছুক্ষণ ওনার কোনো নাই, সেন্স নাই যে উনি কোথায় আছেন। হ্যাঁ, মানে এই বাসায় তো নতুন উনি। তো উনি উঠে এদিক ওদিক মানে অন্ধকারের মধ্যে হাসছে, তখন বুঝে যে এটা ওনার বাসা না, উনি বুঝে যে এনভায়রনমেন্টটা পরিচিত না। তো উনি করে কি উঠে ওই হেঁটে হেঁটে ওই ইসের দিকে যাবে, বাথরুমের দিকে। ওনার যে রুমে থাকতে দিছে সেই রুমের দরজা খুললে পাশে আরেকটা রুম আছে, এবং ওই রুমের ওই পাশে হচ্ছে দরজা বাম দিকে। তো উনি হেঁটে যে ওই দরজাটা খোলার পরে ওই পাশের রুমটা পার হয়, মেন দরজা খুলে উঠানের দিকে যায়। তো উঠানের দরজাটা যখন উনি খুলে তাকাই দেখে যে একটা মানুষ বসে আছে, মানে ইটস লাইক মানে ওনার শ্বশুরের মতোই আর কি, মানে মানুষটা পুরুষ মানুষ একজন, খালি গায়ে, এবং নিচে উনি কি পরা সেটা লুঙ্গি বা সামথিং বোঝা যাচ্ছে না, মাথাটা নিচু করে হাঁটুর মাথায় ঢুকায় রাখছে, মানে 2 পায়ের হাঁটুর মধ্যে মাথাটা ঢুকায় বসে আছে। উনি যখন যায় মানে দরজাটা খুলে তাকায়, তখন দেখে লোকটা মাথা ঘুরে ওনার দিকে তাকাইছে। আচ্ছা, এবং লোকটার চেহারার মধ্যে এমন একটা অভিব্যক্তি ছিল যে সোহেল ভাই ওটা দেখে ঠাস করে ওখানে পড়ে যায়। এবং ওনার পড়ার সময় খুব শব্দ হয়, দেয়ালে ওই যে দরজায় বাড়ি খায় উনি, এবং এটা শুনে ওনার ওয়াইফ লাফতে উঠে। এবং তখন ওয়াইফই মানে অন্যরা সাহস না করলেও আলো জ্বালায়, উনি বিয়ের বাইরে আসে, দেখে ওনার হাজবেন্ড পড়ে আছে, চুলে পড়ে আছে, এবং উনি লাইট টাইট চালায় দেয়, বাসায় চিল্লাচিল্লি করে, মা উঠে এসে। তো পরবর্তীতে উনি এগুলো বলে, এবং সোহেল ভাই নিজে ইনিশিয়েটিভ নিয়ে ওখানে হুজুর নিয়ে আসছিল ওই বাসার থেকে ক্লিন করতে, কারণ ওনার কাছে জিনিসটা খারাপ লাগে যে দিনকে দিন তারা এটা নিয়ে সহ্য করে বসে আছে, কেউ কোনো অ্যাকশন হচ্ছে না। এবং ওই বাসায় নাকি প্রায় এরকম হতো যে হঠাৎ মনে হতো যে ছাদের মধ্যে কেউ দ্রিম দ্রিম করে ইট ফেলতেছে, বড় বড় ইট। এবং
এটা ফিজিক্যালি সেই ইটগুলো পাওয়া যেত রাসেল ভাই, লাইক হ্যাঁ যে মানে অর্ধেক 10 ইঞ্চি ইটের যে অর্ধেক এগুলো ছাদের মধ্যে মানে পাওয়া যেত, কিন্তু এরকম বেশ ব্যাপক হারে ইট ফালানোর মতো কিন্তু পাশের বাড়ির ছাদের অবস্থা ছিল না, না। এবং পাশের বাড়িটা ছিল আর 2টা বাড়ি পরে। আচ্ছা। সো উনি হুজুর নিয়ে আসে সারানোর জন্য। হুজুর যেটা হয়, হুজুর প্রথমে ঢুকেই তিনি বেশ ভয় পেয়ে যান এবং উনি বলেন যে এই বাসার মধ্যে খুব মানে পাওয়ারফুল কোনো এন্টিটি মানে জিন আছে, যেটা মানে আমার জন্য এর সমস্যা হবে, আমি আমার থেকে সিনিয়র একজন কামেল ব্যক্তি আছে ওনাকে নিয়ে আসবো। তো ওনারা নিয়ে আসেন, এসে বাড়িটাকে ওনারা বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বিভিন্ন প্রসিজারে বন্ধ করে দেন। এবং বলছে যে অনেকের কাছে কথা প্রচলিত ছিল যে এই বাসায় এই যখন নাকি স্বাধীনতার সময়টা হয় সেই সময় বাঙালি কিছুকে অত্যাচার করে মারা হয়েছে এবং তাদের আত্মা এসে এরকম করে, হ্যাঁ, তো এরকম কথা প্রচলিত ছিল। বাট দ্য থিং ইজ হোয়াট, ওই হুজুর বলেন যে এগুলো একদম বোগাস কথা, কারণ মৃত মানুষের আত্মা কখনোই ফেরত আসে না, ইটস নেভার পসিবল। মানে মানে আমাদের ধর্ম অনুসারে অবশ্যই আসে না, এবং অন্য ধর্মে এরকম কিছু ইন্ডিকেশন দেওয়া আছে যে আত্মা এইভাবে ফেরত এসে কাউকে জ্বালাতে পারে না, রং বিলিভস। তো হুজুর বলে যে এটা কখনোই হয় না, এটা হচ্ছে জিন এবং খুব খারাপ জিন। সম্ভবত মানুষের সাথে যে জিনগুলো থাকে এদের মধ্যে কেউ এসেই এই ডিস্টার্বটা করে এখানে, এবং উনি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে জিনিসটা ব্যাপকভাবে। তো বাড়িটা মোটামুটি তারপরে কিছুদিন সেফ ছিল, মানে এতদিনে হয়তো এটা ডেভেলপার নিয়ে ফেলছে এরকম ভাবে কিছু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরা একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম জাহিদুল ইসলাম। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নাজিরপুর গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। শুরু করি ঘটনাটি। এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার পরিবারের সাথে, ওনার বড় ভাইয়া ইমরান যার নাম, তার সাথে। তো ঘটনাটি ঘটেছে 2005 সালে শীতের প্রথম দিকে। তখন ওনার বয়স 12-13 হবে আর কি। উনি মাদ্রাসায় পড়তেন, তো মাদ্রাসা থেকে বাড়িতে এসেছেন। তো প্রতি রাতের মতো সেই রাত্রে ওনারা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন। তো রাতের কোনো একটা সময় এই ইমরান ভাই উনি ওয়াশরুমে যাওয়ার জন্য ঘরের দরজা খুলে বাইরে বের হয়েছেন। উনি ছোটবেলা থেকে বেশ সাহসী, আর তখন তো উনি ছোটই, একদম ছোট থাকতেই উনি কাউকে না বলেই ঘর থেকে বের হয়ে ওয়াশরুমে যেতেন, আবার ঘরে চলে আসতেন। কাউকে আসলে উনি সাথে নিতেন না, এটা ওনার ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গিয়েছিল। তো ওই 12-13 বছর বয়সেও উনি এই অভ্যাসটার পরিবর্তন করেন না, যেহেতু ছোটবেলা থেকে উনি আসেন আর এইভাবে বড় হয়েছেন। আর 12-13 বছর বয়সে তো আরও বেশি সাহসী হয়ে গেছেন। তো ওনাদের উঠোন থেকে সেই হিতারমার বিলটা কিন্তু খুব ভালোভাবেই দেখা যেত। তো ইমরান ভাই যখন ওয়াশরুমে গিয়েছেন তখন হঠাৎ করে শুনতে পান কে যেন তার নাম ধরে ডাকছে। উনি ওয়াশরুম থেকে বের হয়ে দিক ওদিক তাকিয়ে দেখেন ওই হিতারমার বিলের দিক থেকে কে যেন ইমরান ভাইকে ডাকছে। উনি দূর থেকে দেখতে পেলেন একটা ছেলে তাকে বলছে, হে ইমরান, হে ইমরান, ব্যাডমিন্টন খেলবি নাকি? এত দূর থেকেও কথাটা ইমরান ভাই কিন্তু খুব স্পষ্টভাবেই শুনতে পেলেন। আর ব্যাডমিন্টন খেলা কিন্তু ইমরান ভাইয়ের অনেক পছন্দ ছিল। মাদ্রাসাতে উনি ব্যাডমিন্টন খেলতেন ওখানকার স্টুডেন্টদের সাথে, ছাত্র ভাইদের সাথে। তো উনি চিন্তা করলেন যে শীতকালে সবাই তো ব্যাডমিন্টন খেলে, আর ওইদিকে তো একটা কোর্ট কাটা আছে, মনে হয় এই জন্যই আমাকে ডাকছে, তাই গিয়ে একটু খেলে আসি। উনি সোজা হাঁটা শুরু করছেন ওই হিতারমার বিলের দিকে। ওনার বাসা থেকে হিতারমার বিলের ওই অংশে যেতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে পায়ে হেঁটে। কেউ যদি আস্তে আস্তে হেঁটে যায় তাহলে 5 মিনিট, আর যদি দ্রুত হাঁটে তাহলে 2 মিনিট 2.5 মিনিট এরকম আর কি। ইমরান ভাই ওখানে গিয়ে দেখতে পান যে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে উনি আসলে ভাবে চেনেন না, কিন্তু চেনেন না যে এটা তার মাথায় আসলে কাজ করছে না। ছেলেটার হাতে 2টা ব্যাডমিন্টনের ব্যাট আর একটা ফেদার বলি আমরা, বা কর্ক যেটাকে বলে কি, যেটা দিয়ে খেলে। তো ভাইয়া যেখানে সে দাঁড়িয়েছেন ওই জায়গাতে তো কয়েকদিন আগে ব্যাডমিন্টন খেলার জন্য ঘর বা কোর্ট কাটা হয়েছে, আর এটা ওনারাই তৈরি করেছিলেন। এর আগে যখন আসছিলেন বাসায় তখন এটা বানায় গেছিলেন। ওখানে অনেকেই খেলে, বিশেষ করে দিনের বেলা খেলে, ওখানে তো রাতের বেলা লাইট লাগিয়ে খেলার ব্যবস্থা নাই।
তখন চাঁদের খুব ভালো আলো ছিল। ওখানে আর একটা জিনিস দেখতে পেলেন যে খুব সুন্দর করে ওখানে নেট লাগানো আছে। ব্যাডমিন্টন খেলতে গেলে তো নেট লাগানো লাগে। আর ছেলেটা দেখতে অনেক সুন্দর, এত সুন্দর চেহারার লোক উনি আগে কখনো দেখেছেন বলে মনে করতে পারেন না। তো ছেলেটাকে দেখে উনি বুঝতে পারলেন যে ছেলেটা ওনার থেকে বয়স একটু বড় হবে, যে ওনার বয়স 12-13, তার বয়স হয়তো বা 14-15 এরকম, লম্বায় কয়েক ইঞ্চি বেশি হবে এই। ওই ছেলে বলে, আয় ইমরান, আমরা দুজনে ব্যাডমিন্টন খেলি। তো ভাইয়াও তো খুশি মনে ছেলেটার হাত থেকে আর একটা ব্যাট নিয়ে খেলতে শুরু করলো। ভাইয়ার কিন্তু ধারণা ছিল না তখন কয়টা বাজে। তো অনেকক্ষণ ধরে অনেকগুলা গেম খেলেছে, অধিকাংশ গেমে ইমরান ভাই জিতছে, কোনোটায় হারছে, তা যেটা খেলায় হয় আর কি। তো ফজরের আজান দেওয়ার মতো সময় যখন হবে, হঠাৎ করে ছেলেটা ওই ভাইয়াকে বলে যে, ইমরান আজকে তো অনেক খেলছি, তুই যা বাড়িতে যা, আমি এখন চলে যাব, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আবার কালকে আসবো, কালকে তোকে ডাক দিব, আমরা দুজন আবার একসাথে ব্যাডমিন্টন খেলবো। ছেলেটার মুখ থেকে এমন কথা শুনে ভাইয়ের একটু খারাপ লাগলো, ওনার কাছে আসলে খেলতে খুব ভালো লাগছিল। তখন ইমরান ভাই ছেলেটাকে বলল যে, ভাই আয় আর একটা ম্যাচ খেলি না, এটাই শেষ ম্যাচ, এরপর আমরা যে যার মতো চলে যাব, এই ম্যাচটাই শেষ। কিন্তু ছেলেটা কোনোভাবেই খেলবে না। এরপর ছেলেটার সাথে ইমরান ভাইয়ের কথা কাটাকাটি হয়। এদিকে ওই যে দুইটা ব্যাডমিন্টনের যে ব্যাট, একটা ব্যাট তো ইমরান ভাইয়ের হাতে, সে কোনোভাবেই ওই ব্যাটটা ফিরিয়ে দিতে চাচ্ছিল না ওই ছেলেটার হাতে। ওই ছেলেটা বারবার ব্যাটটা চাচ্ছিল। এখন ভাইয়া বলতেছে যে, না আর এক ম্যাচ না খেললে ব্যাট দিব না, এটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে ইমরান ভাই ছেলেটাকে বলে, বুঝছি তুমি আমার সাথে এইবার যদি আর একটা ম্যাচ খেলো তুমি হেরে যাবে, তাই ভয় পেয়ে চলে যেতে চাচ্ছ, তাই না? ভয় পেয়ে চলে যেতে চাচ্ছ, এই তাহলে কারণ। এই বলে ইমরান ভাই হাসতে লাগলো। তো তার এই কটাক্ষ মার্কা হাসি দেখে ওই ছেলেটা রাগান্বিত হয়ে ছেলেটা বাম হাতটা উল্টো করে ভাইয়ার গালে কষে মারে এক চর। এখানে একটা বিষয় বলে রাখি যে আমরা যদি হাত দিয়ে কাউকে আঘাত করি, তাহলে আমাদের যে হাতের পাতা, মানে যেখানে আমাদের হাতের তালু বলি আর কি আমরা যেটাকে, তো এই হাতের তালু দিয়ে কিন্তু আমরা আঘাত করি। কিন্তু আমরা যদি এই তালু দিয়ে আঘাত না করে আমাদের হাতের যে উল্টো পাশটা, এটা দিয়ে আঘাত করি, তাহলে জিনিসটা কেমন হবে? ওইভাবে আঘাত করেছিল আর কি, হাতের তালু দিয়ে না, হাতের তালুর উল্টো পাশ দিয়ে। তখন এই ছেলেটা এত জোরে মারছে, এক চর খেয়ে কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে ইমরান ভাই। ছেলেটার কাছ থেকে চর খেয়ে গালে হাত দিয়ে কান্নাকাটি করতে থাকে। আর ওই ছেলেটা তখন ইমরান ভাইয়ের কাছ থেকে ওই ব্যাটটা এক টানে কেড়ে নিয়ে বলে যে, সোজা বাড়িতে চলে যা, যা ভাগ এখান থেকে। তো ভাইয়াও কান্না করতে করতে বাড়ির পথে হাঁটা শুরু করলেন। কি মনে করে কয়েক পা এগিয়ে পেছন দিকে তাকাইছে। পেছন দিকে তাকিয়ে দেখেন, যারে খুঁটিও নাই, খুঁটিতে বাঁধা জালও নাই, ওই ছেলেটাও নাই। এত অল্প সময় কিভাবে জায়গাটা ফাঁকা হতে পারে ভাইয়া বুঝতে পারলেন না। বাইরে যাওয়ার সময় ভাইয়া ফজরের আজানের শব্দ শুনতে পেলেন। এবার কাউকে কিছু না বলে চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়লেন। কয়েকদিন পর থেকে এই ইমরান ভাইয়ের মধ্যে কিছু লক্ষণ দেখা গেল। সে কারোর সাথে সহজে কথা বলে না, আর মুখ দিয়ে বিশ্রী রকমের পচা দুর্গন্ধ বের হতো। সন্ধ্যা হলেই শরীর কাঁপুনি দিয়ে জ্বর উঠত, আবার সকালবেলা সেটা ঠিক হয়ে যেত। তো ইমরান ভাইয়ের আম্মু, উনি বিষয়টা বুঝতে পারলেন যেটা স্বাভাবিক কিছু না। উনি দেরি না করে দ্রুত এক কবিরাজের কাছে নিয়ে যান। আর তখন এই যে জাহিদুল ইসলাম ভাই, উনি কিন্তু বাসাতেই ছিলেন। যখন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কবিরাজের বাসা থেকে যখন ফেরত নিয়ে আসে, তখন দেখা গেল তার মুখে যে গন্ধটা ছিল সেটা এখন নাই, সবার সাথে হাসি মুখে কথা বলছে। তখন ওনার আম্মু খুলে বলে যে কি ঘটনা হয়েছিল। এই যে এই ছেলের সাথে যে এই ঘটনাগুলা, এটা তো আসলে কেউ জানেন না। ওখানে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ রুকিয়া করে তার উপর জিন হাজির করান। মূলত ওই জিনটাই সব কথা বলে। তখন নাকি ইমরান ভাইয়ের ভয়েস অনেক চিকন হয়ে গিয়েছিল। তো কবিরাজ ঝাড়ফুঁক করে দেন, কিছু আমল দিয়ে দেন। কবিরাজ এটাও বলেন যে ওই যে জিনটা, ওইটা যদি তার হাতের তালু দিয়ে ইমরান ভাইকে চড় দিত, তাহলে ইমরান ভাই মারা যেত নিশ্চিত। তার শরীরের ভিতরের অর্গানগুলো সব নষ্ট হয়ে যেত। কিন্তু সেটা না করে হাতের উল্টো পাশ দিয়ে চড় দিয়েছে, যার কারণে তার ক্ষতি হয়েছে। তবে
এতে করে সে মারা যাবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর ওই জিনটা নাকি ইমরান ভাইয়ের পিছু ছাড়বে না। তো বাড়িতে ফেরত আসার পর সবাই তো বকাবকি করতেছে যে এই এত রাত্রে হিটার মার বিলে যাওয়ার কি দরকার ছিল। এর কয়েকদিন পর ইমরান ভাইয়ের আব্বু তাকে ঢাকায় যেই মাদ্রাসায় লেখাপড়া করতে সেখানে দিয়ে আসেন। অবাক করা বিষয় হলো, কয়েকদিন পর সকালবেলা, একদম সকালবেলা বাড়ির উঠোনে ইমরান ভাই দাঁড়ায় আছে। কি ব্যাপার? তো ইমরান ভাইও অবাক দৃষ্টিতে সকলকে দেখছে, আর সবাই অবাক দৃষ্টিতে ইমরান ভাইকে দেখছে যে এত সকালবেলা সে কোত্থেকে আসলো। তখন ইমরান ভাইয়ের আম্মু ইমরান ভাইকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তুই এত সকালবেলা কিভাবে আসলি? উনি কিছুই বলতে পারতেছেন না, এলোমেলো কথা বলছেন। আমি কিভাবে আসলাম, আমি তো মাদ্রাসায় ছিলাম, আমি কিভাবে আসলাম আমি তো বুঝতে পারতেছি না। তো এরপর উনি বলেন যে আমি তো স্বপ্নে দেখছিলাম যে কেউ আমাকে কোলে তুলে বাসায় নিয়ে যাচ্ছে। তো ঘুম ভাঙতে দেখি আমি বাড়ির উঠোনে দাঁড়ায় আছি, আমি তো নিজেও বুঝতেছি না, আমি তো মাদ্রাসায় ছিলাম। তো এরপর যখন ওনার বাসা থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয় যে আমার ছেলে কিভাবে আসলো, হুজুর তো অবাক। হুজুর বলেন যে আরে আপনার ছেলে বাসায় গেছে, আলহামদুলিল্লাহ। আমরা তো খুব চিন্তিত ছিলাম যে আপনাকে আমরা জানাবো, মানে ইমরান ভাইয়ের বাবাকে, যে আপনার ছেলে কোথায় হারাই গেল। আমরা তো খুব চিন্তিত হয়ে পড়ছি, থানায় জিডি করব, এরকম একটা প্রক্রিয়া আমরা করতেছি, আপনাকে জানাবো। হুজুর জানান যে এই মাদ্রাসাটা চতুর্দিকে ইটের উঁচু দেয়াল, বাইরে একটা বড় গেট, 24 আওয়ার্স সেখানে পাহারা থাকে। রাতের বেলাও একজন পাহারাদার থাকে সেখানে। কোনোভাবেই এই বাচ্চার দেয়াল টপকিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সে যে কিভাবে গেল এটা মাদ্রাসার কেউ বলতে পারে না, এমনকি দরজাও ভেতর থেকে বন্ধ। এই ছেলে কোত্থেকে হারাই যাবে, এটা তো খুব চিন্তার বিষয়। মাদ্রাসার হুজুররাও খুব পেরেশানিতে পড়ে যান। সেটা হুজুর জানান যে যাক আলহামদুলিল্লাহ ও যে বাড়িতে গেছে। তখন হুজুরকেও বলেন যে আসলে এই ঘটনা। তখন হুজুর বলেন যে বিষয়টা তো স্বাভাবিক না, ওকে একটু ভালো চিকিৎসা করাতে হবে। এরপর আসলে ইমরান ভাই তো ওই কথাই বলতেছেন, উনি তো নিজেও বলতে পারেন না যে আসলে কি হয়েছে না হয়েছে। এরপর আবার সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ আবারও কিছু ট্রিটমেন্ট দিয়ে দেন। তো দুঃখের বিষয় হলো, বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসাতে ইমরান ভাইয়ের আব্বু ইমরান ভাইকে ভর্তি করিয়েছিলেন, কিন্তু অল্প কয়েকদিন পর, সর্বোচ্চ 1 সপ্তাহ, রহস্যজনকভাবে ইমরান ভাই বাসায় চলে আসতেন। উনি কিছুই বলতে পারতেন না উনি কিভাবে আসছেন, কি হয়েছে না হয়েছে। তবে উনি শুধু এতটুকুই বলতে পারেন যে কোনো একটা অদৃশ্য শক্তি সবসময় তাকে পিছু নেয়, সবসময় তার পিছু পিছু ঘোরে, কিন্তু উনি বলতে পারেন না কিছু এবং তাকে দেখতেও পান না। তবে উনি ফিল করেন কোনো একটা অদৃশ্য শক্তি তাকে পিছু নিচ্ছে, তাকে ফলো করছে। এখন নাকি ওনার সাথে এমন কিছু ঘটে না, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তবে উনি মাদ্রাসায় আর লেখাপড়া করতে পারেননি, ওনার লেখাপড়াই নাকি আর হয় নাই এই সমস্যার কারণে। এমনিতে উনি সুস্থ আছেন, দিব্যি ভালো আছেন, কিন্তু উনি লেখাপড়াটা আসলে আর কন্টিনিউ করতে পারেন নাই। এটাই ওনার জীবনের একটা ট্র্যাজেডি হয়ে গেছে। তো আল্লাহ ওনাকে যে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ, দোয়া করি উনি যেন আবার কখনো এই ধরনের সমস্যার মধ্যে না পড়েন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাতাম খন্দকার, আমি এসেছি উত্তরা থেকে। আমার যে স্টোরিটা, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, রাজবাড়ির কামারখালীতে স্টোরিটা ঘটেছে। আর এটা হচ্ছে আমার কাজিন তুহিন ওর নানুর স্টোরি। তো স্টোরিটা এমন ছিল যে তুহিনের নানু, ওনার বিয়ে ঠিক হয়। তো বিয়ে ঠিক হবার পর যখন ওনার মানে দেখতে আসে, ওই টাইমে আসলে ওই ফ্যামিলি থেকে, মেয়ের ফ্যামিলি থেকে একটা ব্যাপার ইনফর্ম করে ছেলেকে যে দেখো আমি কোনো ব্যাপার আমি মানে লুকিয়ে রাখতে চাই না। সেটা হচ্ছে আমার মেয়ের উপর জিনের প্রবলেম আছে, এটা ওর বয়স যখন 7 বছর ওই টাইমটা থেকে এই প্রবলেমটা হয়। সো আসলে উনি ব্যাপারটা ইগনোর করে, যে আবার ভাবে যে আসলে হয়তো বা ফান করছে বা যে কোনো ভাবে উনি
ব্যাপারটা মানে না এবং ব্যাপারটা হাসি দিয়ে উড়িয়ে দেয় এবং তিনি বিয়ে করে নিয়ে যান। তো বেশ কিছুদিন উনি বিজনেস করতো, তো ওনার সবকিছুতে মোটামুটি খুব ভালো ফল ছিল, উনি খুব ভালো ছিল। তো আর্থিক অবস্থা সবকিছুতেই ভালো। তা এর মধ্যে কিছু অলৌকিক ব্যাপার দেখা গেল তার কিছুদিন পর থেকে। যেমন দেখা যেত যে তার বাড়িতে যে কোনো জায়গাতে টাকা পাওয়া যেত এবং ওই টাকা যদি তার রুমে রেখে দেওয়া হতো, দেখা গেল তার ওয়াইফ পেয়েছে, রুমে নিয়ে গেছে, কোন একটা কিছুতে রেখে দিয়েছে, ওটা ডাবল হয়ে গিয়েছে। ব্যাপারটা আসলে কোন একটা টাইমে জানায় তার ফ্যামিলিকে এবং তার হাজবেন্ডকে জানায়। তো ব্যাপারটা কোন একটা টাইমে ইউজ টু হয়ে যায় যে এরকম তো হয় হয়তো বা, তো সবাই ভাবে যে না যেহেতু জিনের কথা আছে বা আমরা শুনছি তো এরকম হতেই পারে। তো এর কিছুদিন পর ওই তুহিনের নানা, ওনার যেটা হয় যে ওনার আন্ডারে একটা মেয়ে কাজ করতো, মানে অনেক লোক কাজ করতো বাট একটা মেয়ে ছিল সেখানে। এবং আপনার যেটা হয় যে কোনোভাবে দেখা গেল ওই মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছে এবং গভীর রাতে দেখা গেছে যে না সে তার বাসায় এসে দরজা নক করছে। নক করার পর তার ফার্স্ট ওয়াইফ দরজা খুলেছে এবং খোলার পরে তিনি তার পায়ে গিয়ে পড়েছে যে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তো একটা ভুল করেছি। তা সে বলে যে কি, পরে ডিটেলসটা শুনে এবং সে কান্নাকাটি করে, বাট অতটা একটা মানুষ যেভাবে রিয়াক্ট করার কথা অতটা কিছু পাওয়া যায়নি তার মধ্যে। তো সে আসলে বললো যে সব দোষ তোমার, আমি এই মেয়েটার কোনো দোষ দিব না, ও আমার বোনের মতো, ঠিক আছে, ঘরে নিয়ে যায়। এবং এই যে নতুন বউ, এই বউ চিন্তা ভাবনা করে যে উনি তো আমাকে আমি আসলে একটা অন্যায় করে ফেলেছি, তা আমি সবার আগে উঠে সকালবেলা আজকে রান্না বাড়াটা আমিই করে সবাইকে খাওয়াবো। তো উনি ব্যাস সেভাবে রান্না বাড়া করতে চান এবং মানে যেটা হয় যে উনি যেভাবে বলেছিল যে ওনার কড়াইটা নাকি মানে চুলার উপরে দেওয়া ছিল এবং হঠাৎ করে উনি অন্য একটা কাজে পিছিয়ে ফিরে তাকিয়েছেন এবং উনি যেটা দেখেন সেটা হচ্ছে যে উনি হঠাৎ করে চিৎকার করে ওঠেন। তো সবাই মিলে কাছে যান এবং গিয়ে যেটা দেখেন যে উনি পিঠে খুব করছে আর বলছে বাবা মরে গেলাম, আমাকে কে যেন শেখা দিচ্ছে আগুনের। তা উনি সবাই গিয়ে দেখে যে না ওই জায়গাটা আসলে লাল হয়ে গিয়েছে এবং তার প্রায় ঘন্টাখানিক পরে ওইখানে ফোসকা পড়ে যায়। সবাই মিলে চিন্তা ভাবনা করে এরকম হচ্ছে কেন। তো যাই হোক এরকম হলো। তার নেক্সট দিন তার হাজবেন্ড তাকে বলে যে ফার্স্ট ওয়াইফকে যে দেখো আমার ওখানে তো ছাগল রাখা আছে, তুমি ছাগলটা প্লিজ গিয়ে নিয়ে আসো। তা উনি যান এবং গিয়ে উনি দেখতে পান যে একটা লোক দূরে দাঁড়িয়ে আছেন এবং ওই ফার্স্ট ওয়াইফকে জিজ্ঞাসা করছে যে কি তোর ছাগলের জন্য এখানে এসেছিস। উনি বলে যে হ্যাঁ আমি ছাগলের জন্য। তো বলছে যে দেখ সামনে ছাগল আছে। তো উনি সামনে যায় এবং সামনে গিয়ে যেটা দেখেন যে ওনার ছাগল সামনে দাঁড়িয়ে আছে এবং উনি ছাগল ধরবার জন্য যখন রশিটা ধরতে যায় তখন রশি একটু একটু করে সরে যায় এবং উনি হাত বাড়ায়। তো ওই পাশ দিয়ে ওই টাইমে একটা মানুষ আসছিল, লোক আসছিল। উনি যেটা ফলো করে যে এই মহিলা আসলে ওখানে কোনো ছাগল বলে কিছুই নেই, বাট ওই মহিলা কাটার মধ্যে, খেজুরের কাটার মধ্যে শুধু তার হাতটা বারবার দিচ্ছে এবং উনি তাকে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে আসার পর যেটা হয় তাকে ডাক্তারি ট্রিটমেন্ট দেওয়া হয়। পরে তাকে বলা হয় যে কি হয়েছিল উনি ডিটেলসটা বলে দেন। ওকে, এরপর ওনার আসলে ওনার ওই যে পরে বিয়ে হয়েছে যার সঙ্গে তার উপর প্রচুর টর্চার করা হয়, নানাভাবে টর্চার করা। তো এই নানা আবার চিন্তা ভাবনা করে যে আসলে আমার ওয়াইফকে যেহেতু এইভাবে টর্চার করা হচ্ছে সো আমি একটা কবিরাজ নিয়ে আসি। তো উনি মাখন কবিরাজ নামে একটা কবিরাজ ছিল, উনি তাকে ইনফর্ম করে এবং সে আসেন, সে এসে তার মতো আসন দেন এবং নানু রুমের মধ্যে ছিল, ফার্স্ট যে ওয়াইফটা ছিল উনি রুমের মধ্যে ছিল। তিনি ওই কবিরাজটা কি করলো যায় না, উনি দৌড়ে বাহিরে চলে আসেন এবং ওই কবিরাজের কাছে গিয়ে বলেন যে তোরা আমাকে এইভাবে করছিস কেন, আমি তো তোদের কোনো ক্ষতি করি নাই, সো ও এরকম বিয়ে করছে কেন, আমি তো ওকে লাভ করতাম যেটার কারণে ও কেন বিয়ে করেছে। তো উনি যেটা করে যে উনি বলে যে তোর কোনো কথা শুনবো না, তুই কেন ওর উপরে আছিস, তুই এখান থেকে চলে যা। তো উনি একটা বেত রাখেন কাছে এবং ওই বেতটা উনি পড়েন এবং মাটিতে আঘাত করেন এবং এই ফার্স্ট ওয়াইফটা মানে যার উপরে পজেসড হয়েছেন এবং উনি ভীষণভাবে চিৎকার করেন। পরে দেখা যায় কি কিছু সময়ের জন্য ওখান থেকে ওই জিনটা চলে গেছে এবং পরে এই ফার্স্ট নানুর পিঠে বা যেখানে বাড়ি দিয়েছে সেখানে দেখা যায় যে না ওখানে লাল হয়ে গেছে এবং কোন একটা টাইম এই জিনটা আসলে সহ্য করতে পারে নাই এই অত্যাচার। তো এই নানুকে একদিন রাতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সন্ধ্যার পরে। তা একটা লোক দৌড়ে এসে বলছে যে ভাবি কোথায়। তা দরজার বাসার লোকজন সবাইকে আস্ক করেছে এবং কেউ আসলে খুঁজে পাচ্ছে না। পরে
উনি বললো যে আমি একটা মুহূর্তের জন্য যখন রাস্তা দিয়ে আসছিলাম, আমি একটা মুহূর্তের জন্য আমার চোখ পড়লো, আমি চোখ সরেই তাকে দেখলাম না। আমি দেখলাম যে ভাবি শূন্যের উপর দিয়ে ভাসতে ভাসতে চলে গেল, মনে হচ্ছে যে শূন্যের উপরে বসে আছে। তো এইভাবে তো ওই আবারও কবিরাজকে ডাকা হয় এবং কবিরাজ বসার পরে উনি বলেন যে ঠিক আছে, আমি এটার একটা সমাধান করতে পারি, সেটা হচ্ছে ঠিক 3 দিনের মাথায় এই ওনাকে দিয়ে যাবে, এবং এই যখন দিয়ে যাবে একটা ডাকি দিবে, সেটা রাত 12টা থেকে যে কোনো টাইমে হতে পারে, রাত 12টা থেকে ভোর পর্যন্ত যে কোনো টাইমে হতে পারে, তোমরা কেউ ঘুমোবে না। সো সেটাই হয়। তো ওই দিন আবার প্রচুর বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টির মধ্যে সবাই বসে আছে যে কখন কি হয়, তো কখন কি হয় ওরকম ছিল। তো হঠাৎ করে একজন মানে একটা চিৎকার করছে, মানে একটা চিৎকার করেছে, একজনের নাম বলে, মানে ওনার হাজবেন্ডের নাম বলে। তো একজন যে বিশ্বস্ত কর্মচারীটা ছিল উনি আবার বলছে ভাই ভাবি না চিৎকার করলো। তো পরে বলছে যে কই আমরা তো শুনিনি। তো সবাই বের হয়ে আসলো। রাসেল ভাই বের হয়ে এসে যেটা দেখে যে মানে ওনারা সবাই খুঁজতে খুঁজতে বৃষ্টির মধ্যে অনেকে ভিজেও গিয়েছেন। তো ওনারা যেটা ফলো করেন যে ওনাকে যেভাবে দাঁড়িয়ে আছেন, উনি ওই পুকুরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছেন এবং মানুষের উপরে বাজ পড়লে যেরকম মানে মানুষ স্ট্যাচু হয়ে যায়, উনি ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছেন। তো ওনারা সবাই গিয়ে তার কাছে যান এবং গিয়ে তাকে টাচ করেন এবং তিনি ওখানে পড়ে যান। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে তার গায়ে কিন্তু 1 ফুট বৃষ্টির পানি ছিল না। তো তাকে নিয়ে তিনি সুস্থ করেন, প্রায় 2 দিন 2.5 দিন পর তাকে সুস্থ করেন, এবং সুস্থ করার পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে কি ব্যাপার, তুমি কোথায় ছিলে? তা উনি বলে যে আমি মানে যেটা বলবো তোমরা হয়তো বা বিশ্বাস করবে না, আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আমি দেখি যে আমাকে মানে দেখাশোনার জন্য 2-3 জন মেয়ে মানুষ আছে, এবং একটা মেয়ে একজন মহিলা আছে যিনি কিনা বারবার যে আমাকে নিয়ে গিয়েছে বারবার তাকে বলছে যে তুই যে ওকে নিয়ে এসেছিস, তো ওর বাচ্চা আছে, ওর হাজবেন্ড আছে, তো ওকে দিয়ে আয়। তা ও বারবার বলতেছিল যে না আমি দিয়ে আসবো না। তো ওনাকে বারবার খাবার দেওয়া হচ্ছিল, উনি ওই খাবারটা খাচ্ছিল না, এবং উনি ফিরেই আসতে পারে ওই খাবারটা না খাওয়ার কারণে। যখন দেখে যে অসুস্থ হয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে না, পরে ওকে দিয়ে যায়। তো এই ছিল রাসেল ভাই আমার স্টোরি। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সব সময় ভালোর দলেই থাকেন আশা করি। আমি রাকিব কুড়িগ্রাম থেকে বলতে। এই ঘটনাটা আমি শেয়ার করি আমার মেসের এক বড় ভাইয়ের কাছ থেকে। তিনি এক সময় মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন। যাই হোক, তিনি এখন আর মাদ্রাসায় পড়াশোনা করেন না, এখন স্কুল লাইনে পড়াশোনা করেন। তার কাছ থেকেই ঘটনাটা শোনা, আজ থেকে 4 বছর আগে। যাই হোক, বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আজ থেকে 4 বছর আগে। উনি যখন নতুন নতুন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়, আপনারা জানবেন হয়তো যে যারা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তাদের একটা লজিং বাড়ির প্রয়োজন হয়, যেখান থেকে তারা 3 বেলা খাবার এনে মাদ্রাসায় এনে খায়। সেই জন্য তাকে একটা লজিং বাড়ি খোঁজা লাগছে, এবং লজিং বাড়ি খুঁজতে খুঁজতে মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে একটা জায়গায় একটা লজিং বাড়ির সন্ধান পেয়েছে। মানে তাদের লজিং বাড়ি মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে। রাসেল ভাই, ওই লজিং বাড়ি থেকে মাদ্রাসার দূরত্বের রাস্তাটা এরকম যে কিছু দূর এগোলে 2 কিলোমিটারের মতো রাস্তা, আপনার 1 কিলোমিটার রাস্তা হলো জনবহুলপূর্ণ, আর 1 কিলোমিটার রাস্তার এক পাশে অনেক জঙ্গল আর এক পাশে অনেক বাঁশঝাড়। সকালে ভাত এনে মাদ্রাসায় এনে খেতে হতো, দুপুরেও ভাত এনে মাদ্রাসায় খেতে হতো। কিন্তু রাত্রে যখন সে সেখানে যেত, সেখানে তার সাথে তার এক ভাই যেত। তার ভাইটার নাম ছিল মেবি সুমন ভাই। তার সাথে সুমন ভাই প্রতিদিন রাতে তার সাথে লজিং বাড়ি যেত, সেখান থেকে ভাত এনে আবার তারা একসাথে আসতো। এভাবে প্রথম কয়েকদিন কাটার কিছুদিন পরে একদিন ওই বড় ভাই আর সুমন ভাই যাওয়ার পর যখনই জনবহুলপূর্ণ রাস্তা 1 কিলোমিটার রাস্তা পার হওয়ার পর সুমন ভাই তাকে বলে যে আমি এইখানে দাঁড়াই, আমার একটু কাজ আছে, তুমি যাও খাবার নিয়ে আসো, আমি এই জায়গায় আসি, এখান থেকে আমরা আবার একসাথে মাদ্রাসায় ফিরবো।
যে কথা সেই গাছ তিনি চলে যায় খাবার আনতে এবং খাবার নিয়েও আসে। দেখে সুমন ভাই সেখানে দাঁড়িয়ে আছে। সে বলে যে তাহলে চলেন। তখন তারা একসাথে হাঁটতে থাকে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে যে কিছু একটা পোড়া পোড়া মানে গন্ধ। তারপরে সুমন ভাই তার থেকে অনেক দূরত্ব বজায় রেখে হাঁটাহাঁটি মানে তার সাথে হাঁটছে। কিন্তু স্বাভাবিকভাবেই সুমন ভাই যখন তার সাথে যেত এবং মাদ্রাসায় ফিরতো, তারা গল্প করতে করতে যেত যাতে কারো ভয় না লাগে, তারা স্বাচ্ছন্দ্যে মাদ্রাসায় ফিরতে পারে। কিন্তু সেদিন সে লক্ষ্য করলো যে সুমন ভাই অনেক দূরত্ব বজায় রেখে চলছে, কোনো কথা বলছে না। হঠাৎ তার ফোনে রিং বাজলো যে সুমন ভাই। এটা দেখে তো সে হতভম্ব হয়ে গেল। তারপরে সুমন ভাইয়ের দিকে তাকালো, কিন্তু সে লক্ষ্য করলো যে সুমন ভাইয়ের হাতে কোনো ফোন নেই। সে প্রথমে ভেবেছিল যে তার ফোন হয়তো বা চুরি হয়েছে, যার কারণে ফোন দিছে। যাই হোক, সে ফোনটা ধরার পর যখনই সুমন ভাই ওই পাশ থেকে বলে যে এই তুমি কই, আমি তোমার জন্য সেই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তুমি এখন আসতেছো না কেন? সেই মুহূর্তেই সে হতভম্ব হয়ে যায়। হতভম্ব হয়ে যখনই পিছনে তাকায় তখন দেখে যে সুমন ভাই অনেক দূরে দাঁড়াইছে, তার সাথে আর হাঁটছে না। এবং সেখান থেকে একটা এত জোরে একটা এমন বিকৃতপূর্ণ হাসি দিচ্ছে। হাসি দেওয়ার ফলে ওই সে বড় ভাই অনেক ভয় পেয়ে অনেক চিৎকার দিয়ে দৌড়ে কোনো জনবহুলপূর্ণ এলাকায় কোনো একটা জায়গায় যেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে গ্রামবাসীরা তাকে সেখান থেকে উদ্ধার করে মাদ্রাসায় পাঠিয়ে দেয়। মাদ্রাসায় পাঠানোর পর হুজুররা তাকে প্রশ্ন করে যে কি হয়েছিল। তারপর সে সব ঘটনা খুলে বলে হুজুরদের। পরে হুজুর তার শরীর বন্ধ করে দেয়। এবং তারপরে রাসেল ভাই কি হয় যে এই ঘটনাটার 3 থেকে 4 দিন পর আরেকদিন তারা রাত্রে খাবার আনতে যায়। সেদিন সুমন ভাইয়ের সাথে তার আরো দুই ভাই ছিল, ওই মাদ্রাসারই 2 বড় ভাই। তারা 3 জনই মূলত ছিল হাফেজ। তারা 3 জন গল্প করতে করতে ওই লজিং বাড়িতে যায়। রাসেল ভাই আরেকটা কথা বলে রাখি যে লজিং বাড়ি যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের আরো এক বড় ভাই ছিল সেই মাদ্রাসায়। সেই বড় ভাই তাদের ওই লজিং বাড়ির থেকে 5 মিনিট দূরে একটা মাদ্রাসায় ইমামতি করে। তারা সবাই ভাবে মানে সবার ইয়ার মতে তারা 3 জনই লজিং বাড়ি থেকে ভাতটা নেওয়ার পর ওই মাদ্রাসায় তার বড় ভাইয়ের সাথে দেখা করতে যায়। তার বড় ভাই ছিল ওই মসজিদের ইমাম। তারা সেখানে গিয়ে তার বড় ভাইয়ের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়। রাত 10টার মতো বেজে যায়। আর জানেনই তো গ্রামের দিকে আসলে রাত 10টা মানে অনেক রাত। আমাদের শহরের একটা বা 2টা এরকম একটা অবস্থা। যাই হোক, 10টা বেজে যায়। তারা 3 জন রাস্তা দিয়ে আসতে শুরু করার পর আপনার সুমন ভাই হঠাৎ দাঁড়িয়ে বলে যে তোমরা কি একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ কোনো মহিলার? তারপরে সবাই খেয়াল করে দেখে যে একটা কান্নার আওয়াজ আসতেছে, যে কেউ মারা গেলে যে আর্তনাদ করে কান্না করে গ্রামের মা চাচিরা, সেইভাবে কান্না করতেছে কোনো একটা মহিলা। তারপরে কান্নার আওয়াজ উপেক্ষা করে সামনের দিকে আগাতেই লক্ষ্য করে যে একটা মহিলা তাদের সামনে কোনো একটা গাছের আড়াল থেকে সামনে এসে সামনে হুট করে এসে পড়ে। তারা প্রথমে ভাবছিল যে এটা হয়তো বা কোনো পাগল টাগল হবে। তারপর তারা লক্ষ্য করে যে তার ওই মহিলাটার পরনে ছিল আপনার লাল শাড়ি এবং তার চোখ ছিল পুরো লাল, আগুনের মতো জ্বলজ্বল করতেছিল এবং তাদের দেখে অনেক বিকৃতি হাসি দিচ্ছিল। বিকৃতি হাসি দেওয়ার পর আপনার সেই মহিলাটা সবাইকে ভয় দেখানো শুরু করে। রাসেল ভাই তারা 3 জনই যেহেতু হাফেজ ছিল, আর ওই বড় ভাইটা যেহেতু তার গা বন্ধ করা ছিল, হুজুরা আগেই বন্ধ করে দিছিল। বন্ধ করে দেওয়ার পর আমাদের সেখানে তাদের এক বড় ভাই ছিল, বড় ভাইয়ের নাম আমার ঠিক মনে নাই। উনি হাফেজ ছিল এবং উনি অনেক সাহসী থাকার কারণে ওই বড় ভাইয়ের হাতে যে টিফিন বাটি ছিল, স্টিলের টিফিন বাটিতে করে
খাবার আনতো রাত্রে, সেটা অনেক দোয়া কালাম পরে ওই টিফিন বাটিটা নিয়ে ওই মহিলাটার দিকে ছুঁড়ে মারে। ছুঁড়ে মারার পর মহিলাটা দৌড়াতে দৌড়াতে চলে যায় এবং বলে যে তোদের অনেক খারাপ কিছু হবে, তোরা আমার সাথে এটা ঠিক করিস নাই। তারপরে তারা সবাই মাদ্রাসায় চলে যায়। তারপর তারা 4 জনে অনেক জোরে একটা দৌড় দেয়, দৌড় দিয়ে 2 জন অজ্ঞান হয়ে যায় সেখানে। তার মধ্যে আমার বড় ভাইটা অজ্ঞান হয়ে গেছিল। তারপরে যখন তাদের জ্ঞান ফেরে, সে আর ওই লজিং বাড়িতে খাবার আনে না এবং অনেক বড় কবিরাজ হুজুর দেখিয়ে তারপরে এই সমস্যাটা সমাধান করে। তারপরে সে ওই মাদ্রাসা পড়া ছেড়ে দেয় এবং বর্তমানে সে স্কুল লাইনে অধ্যয়নরত আছে। রাসেল ভাই, এই ছিল ঘটনা। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে।